সামনে বসে থাকা অগণিত জ্ঞানীগুণী মানুষজন, আমি আমার কথা শুরুর আগে দু একটা ব্যাপার একটু বলে নিতে চাইছি। দেখুন, আমি যেখানে যে প্রোগ্রামে যেতে পেরেছি, সৌভাগ্য হয়েছে, সেখানে আমি বলার থেকে শোনাতে বেশি ফোকাস করেছি। এতক্ষণে যা বলা হলো, যেগুলো শুনলাম, তার কয়েকটা অংশ আমি একটু ক্ল্যারিফাই করে দিয়ে আমার বক্তব্য শুরু করব। প্রথম কথা, উপযুক্ত সম্মান দিয়েই বলছি। প্রথমে শুনলাম যে আমরা ক্ষমতা চাই না, আমরা ক্ষমতা চাই কিনা তাই নিয়ে আলোচনা হলো। আমি একটু ওখানে দ্বিমত। আমি বা আমরা গর্ব ভরে বুক ফুঁড়ে বলতে পারি যে আমরা ক্ষমতা চাই কি না চাই সেটা সাইডে রেখে বলতে চাই যে আমাদের ক্ষমতা যে আছে এটা দেখানোর প্রয়োজন আছে, তাই আমরা আজকে একত্রিত হয়েছি। রাজার ক্ষমতা না হলেও প্রজার ক্ষমতা যে কতটা হতে পারে, সেই সাহস, সেই আত্মবিশ্বাস নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে। তাই ক্ষমতা আমরা যদি পেতেও না চাই, দেখাতে চাই যে রাজা তোমার যেমন ক্ষমতা আছে, প্রজারও তেমন ক্ষমতা আছে। এটা পরাধীন কোনো ভারত নয়, পরাধীন কোনো পশ্চিমবঙ্গ নয়। স্বাধীন ভারতে, স্বাধীন রাজ্যে আমরা স্বাধীন থাকবো। আমাদের ক্ষমতা ততটাই আছে যতটা আপনি দেখাতে পারেন, আপনারা দেখাতে পারেন, ঠিক ততটাই। দ্বিতীয় কথা আমি বলবো যে গোপাদি খুব সুন্দর করেই বললেন, গুছিয়ে পুরোটা। তার মধ্যে একটা ব্যাপার, যে ভাঙন ব্যাপারটা উনি বললেন, আমি ভাঙনে বিশ্বাস করি না। যদিও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমি মনে করি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টও ঠিক তেমন কোনো একজন ব্যক্তির নয়, কয়েকজন ব্যক্তির নয়। পুরো পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এবং সারা পৃথিবীব্যাপী প্রচুর মানুষ আছেন যারা ভালোবাসা দিয়ে আমাদের এই আন্দোলনের, আমাদের এই বিশ্বাসের, আমাদের এই প্রতিরোধের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন। এবং আজকের সেই হাঁটার পরিণতি হিসেবে এত মানুষকে একত্রিত আমরা দেখতে পাই রাস্তাঘাটে এবং যে কোনো প্রতিবাদের মঞ্চে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে কোনো ভাঙন নয়, বরং একটা দিক যদি কোনো মানুষের কোনো দিকে সমস্যা হয়, আর একটা দিক ন্যাচারালি আরো শক্তিশালী হয়ে যায়। আমরা একদিকে দুর্বল যদি কোনো পয়েন্টে হতে পারি, অন্য পয়েন্টে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং এই আন্দোলনটা আরো অনেক শক্তিশালী পথ ধরেই আমরা আগিয়ে নিয়ে যাবো, এই বিশ্বাসটা দিচ্ছি। এবার আসছি আমাদের টপিকে। যে কথা বক্তব্য রাখার জন্য বলেছেন যে মানব সমাজ, রাষ্ট্র এবং সেই সঙ্গে গণ আন্দোলন। দেখুন, প্রথমে বলে নেই যে আমাদের এই মুহূর্তে পরিস্থিতি, একজন সাধারণ নাগরিক হিসেবে, দেখুন রাজা প্রজার সময় তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে, কিন্তু এখনো আমাদের প্রজাতন্ত্র দিবস হয়, খুব হা উল্লাস করে হয়। সেখানে অনেক বড় বড় ট্যাঙ্ক দেখানো হয়, অনেক বড় বড় সৈন্যবাহিনীর ক্ষমতা দেখানো হয়, কিন্তু দেখানো যেটা হয় না, সেটা সেই ক্ষমতার পিছনে আসল যারা ক্ষমতা প্রদান করে, যে নাগরিক, তাদের জীবনযাত্রার যে মান, তাদের জীবনযাত্রার যে চাহিদা, তাদের জীবনযাত্রার যে আপনার বেসিক নিড, সেই জিনিসগুলোকে বেশি করে ফোকাস করা হয় না। সম্পূর্ণ হাইলাইটেড পয়েন্টগুলো দেখিয়ে দেখিয়ে নানান টিভিতে ডিবেট চলে, নানান মতামত মানুষ সেখানে দিতে থাকে, কিন্তু একই সঙ্গে তাদের কথা উঠে আসে না, যাদের কথা, যাদের কাজ, যাদের ত্যাগ, যাদের ক্ষমতা, যাদের পরিশ্রম দিয়ে এই দেশ, এই রাজ্য, এই সিস্টেম, এই আপনার বিল্ডিং থেকে শুরু করে এই রাজপথ, এই ট্রেন, এই বাস, এই বিমান সবকিছু তৈরি হয়, তাদের কথাটা কোথাও আটকে আলাদা জায়গায় চলে যায়। ছোটবেলায় আমার পারিবারিক একটা গল্প আমি ছোট করে বলবো এই বক্তব্যের শুরুতে। যখন প্রথম স্কুলে পড়তাম, আমার প্রথম যিনি শিক্ষিকা ছিলেন স্বপ্না ম্যাডাম, এখনো মনে আছে। তিনি পড়াতে পড়াতে একটা কথা বলেছিলেন, যেটা পরবর্তীকালে আমার বাড়ির ফ্যামিলির ব্যক্তির সঙ্গে মিলিয়ে আমি সেই কথাটা বলছি গুছিয়ে, যে আমরা যারা যে প্রফেশনে থাকি, যে কাজ করি, যে পরিশ্রমটা আমরা পাই,
সেই পরিশ্রম নিয়ে ব্যক্তিগত একটা সেন্ট্রালাইজ বলুন বা নিজস্ব একটা জায়গা তৈরি করে আমরা আমাদের লাইফস্টাইল মেনটেন করি। কিন্তু যে ব্যক্তি সেই লাইফস্টাইল মেনটেন করাতে পিছনে থাকেন, একটু আগেই আমি বললাম যারা অ্যাকচুয়ালি গঠন করে, তাদের জীবনে তাদের কার্যের মূল্য, তাদের জীবনে তাদের ত্যাগের মূল্য আমাদের এই বিলাসিতার কম্প্যারিজনে তারা কতটা পায় সেটা কিন্তু আমাদের মূল্যায়ন করা সারা জীবন ধরে আমাদের নৈতিক কর্তব্য। আমি কি বলতে চাইছি না, আমার কাছে যখন একটা কাজের জন্য এই রাষ্ট্র, এই দেশ, এই রাজ্য নির্ধারণ করে দিচ্ছে যে আমি 1 ঘন্টা কাজ করলে 50,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো, আরেকজন ব্যক্তি ঠিক 1 ঘন্টা কাজ করে আপনার 50 টাকা, 20 টাকা, 200 টাকা, 100 টাকা সে ইনকাম করতে পারছে। আমাদের সারা জীবনের দায়িত্ব হবে, যদি আমাদের জ্ঞানের দরজাটা খোলে, যে এই দুজন ব্যক্তির কর্মে একই ঘাম ঝরিয়ে, একই কাজ করে, একই পরিশ্রম করে দুজনের এই মানি বা এই টাকা, এই উপহারের যে আদান প্রদান, যে আপনার আর্নিং, এটাকে কত ন্যারো করা যায়। যত আমরা ন্যারো করতে পারবো তত আমরা এই রাষ্ট্র বা মানব সমাজ বা তার সঙ্গে এটা গণ আন্দোলনের মাধ্যমে করতে হবে, মানে গণ আন্দোলনটা এখানে মাধ্যম, এবং এই রাষ্ট্র এবং মানব সমাজটা তত সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো। আজকে বন্দে ভারত ট্রেনে আসছিলাম, 20-30 বার ওয়েলকাম জানিয়েছে এবং আপনার যাত্রা শুভ হোক, স্বাচ্ছন্দ্য হোক বারবার 20-30 বার বলেওছে। কিন্তু সেই লোকটা যে লোকাল ট্রেনে যায় তাকে ওই 20-30 বার কারোর কোনো নিয়ে গুঁতো খেতে হয়। সেই লোকটা যে ওই লোকাল বাসে যায় তাকে ওই একইভাবে 20-30 বার একেবারে কাঁচা কাঁচা খিস্তি খেতে হয় কাউকে ধাক্কা মেরে। কিন্তু সিস্টেমটা আমাদের আছে, বাজেট আমাদের আছে, টাকা আমাদের আছে, এবং যে মানুষটা এই বন্দে ভারতে যায় সে মানুষটাও কিন্তু তার নিজের আর্নিং এর একটা টাকা ট্যাক্স দেয় এই জন্য যাতে ওই মানুষগুলোকে গুঁতো না খেতে হয়, একটা ওয়েলফেয়ার সবার ভালো হয়, সেই কারণেই তারা কিন্তু দেয়। তাহলে এখন সময় এসেছে এই হিসেবটা বুঝে নেওয়ার। আজকের আমি যে টপিকটা দেওয়া হয়েছে এই টপিকে কিছুক্ষণ বলার পরে একটু অভয়া আন্দোলন নিয়ে বলবো। কিন্তু আমাদের যে দায়িত্ব এসেছে নাগরিক হিসেবে, একজন সামনে বসা, স্টেজে বসা ব্যক্তি ঠিক যেমনটা এই দেশ বিল্ডিং এ, এই রাষ্ট্র বিল্ডিং এ কাজ করছে, আমাদের রেকগনাইজ করার সময় এসেছে। যে ব্যক্তিকে দেখা যাচ্ছে না একেবারে সেই কোণে বসে আছে, তাকেও রেকগনাইজ করার সময় এসেছে। সব থেকে বড় সমস্যা এখানে, তাকে রেকগনাইজ করা হয় না। এবং এই গ্যাপটা দিন দিন এত বেড়ে চলেছে, এত বেড়ে চলেছে যে একজন ব্যক্তি এত ক্ষমতাধর হয়ে যাচ্ছে, তিনি মানে ক্ষমতাধর ব্যক্তিগুলো ভয় পাচ্ছে তাদের নাম না জানি কোনো পৃথিবীর ক্রিমিনাল এফস্টিন ফাইলে উঠে যায়, আর আমরা সাধারণ মানুষ ভয় পাচ্ছি আমাদের নামটা কবে ভোটার লিস্টে উঠে। এই যে বৈষম্যের জায়গা তৈরি করা হয়েছে, একজন পৃথিবীর সবথেকে বড় ক্রিমিনালদের সঙ্গে তার অ্যাক্সেস থাকবে, আর আরেকজন ব্যক্তি যে নিজের নাগরিক হওয়া সত্ত্বেও, নিজের দেশে জন্ম নেওয়া সত্ত্বেও তার দেশে সে নাগরিক কিনা, তার দেশের বেসিক অধিকার তার আছে কিনা, সেই জায়গাটা সে প্রমাণ করার জন্য। এবং হাজার হাজার মানুষ আপনার দেখবেন যে নানান ঝামেলার মধ্যে কয়েকজন বেশ মারাও গিয়েছেন এই এসআইআর। তা আমাদের সময় এসেছে এখন যে অত্যাচারীর চোখ দিয়ে এই জিনিসগুলোকে দেখা হচ্ছে। শুধুমাত্র একটা ঘটনা নয়, প্রত্যেকটা ঘটনাতে যদি আপনি দেখেন, দিদি খুব সুন্দর করে বললেন হেলথ বাজেটে আমাদের কত পার্সেন্ট জিডিপি হলে বেসিক হওয়া দরকার। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের কথা আমি বলছি আপাতত, পরে রাজ্যের বাইরে একটু দেশের দিকে যাব। আমি যে কথা বলে প্রথম শুরু করেছিলাম যে প্রজাতন্ত্র দিবসে রাজা বসে দেখাচ্ছে টিভিতে বড় বড় ট্যাঙ্ক, বড় বড় অস্ত্র, আধুনিক অস্ত্র, কিন্তু তার পিছনের মানুষগুলো যদি আপনি একটু দেখেন, আপনারা একটু কেউ গুগল করলে বুঝতে পারবেন, যদুঘর বলে একটা জায়গা আছে ঝাড়খণ্ডের, যেখান থেকে ইউরেনিয়াম তোলা হয়। সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন প্রতি 3 জন মানুষের মধ্যে একজন করে
আপনার বিকলাঙ্গ তৈরি হয়, স্পেশালি অ্যাবেল চাইল্ড তৈরি হয়। আর আমরা পরমাণু বোমা তৈরি করার জন্য সেখান থেকে রোজ রোজ ইউরেনিয়াম তুলছি। রাষ্ট্রের যে ভাবনা, দেশ আর রাষ্ট্র অনেক আলাদা, কাফি স্যার এই ব্যাপারে নলেজেবল, ভালো করে বলবেন। রাষ্ট্র যেভাবে শাসন হচ্ছে, যেভাবে শাসনতন্ত্র এটাকে তাদের নিজের চাহিদা মতো করে, নিজের ক্ষমতা প্রদর্শনের দিকে, নিজের আপনার যে পাবলিসিটির জায়গাগুলো তুলে ধরছে, সেখানে কোথাও না কোথাও আমাদের এই মোস্তারি বানুরা হারিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির তার আলোর ছায়াতে। আমাদেরকে এই জায়গাগুলোকে কিন্তু ফোকাস করতে হবে, যদি মানব সমাজ এবং রাষ্ট্রের যদি সৌন্দর্যটাকে আমরা মানব সমাজ আবার সুন্দর করে তুলে ধরতে পারি। আপনারা জানেন, যারা ছোট কথায় বোঝেন তারা এটা বুঝে গিয়েছেন আমি কি বলতে চাইছি। অতিরিক্ত ডিটেলস বলার দরকার নেই। আমাদের 9 আগস্টের পর থেকে আপনারা যদি দেখেন, এই মানব সমাজ, রাষ্ট্র এবং গণ আন্দোলন, 3টে পয়েন্ট ভালো করে বিশ্লেষণ করা যাবে। 9 আগস্টে কি হলো, যে আমরা যে ব্যাপারগুলো বুঝি, মানব সমাজ তৈরি করতে হলে, সুন্দর সমাজ তৈরি করতে হলে শিক্ষিত মা দরকার, শিক্ষিত মেয়ে দরকার। আমরা কাকে হারালাম 9 তারিখে? একজন শিক্ষিত, একজন ডাক্তার এবং একজন প্রতিবাদী ডাক্তার। এবং এই সমাজ গড়ার জন্য সবথেকে বেশি অবদান পৃথিবীতে যে সমস্ত মানুষদের আছে আমি মনে করি তারা হলো এই শিক্ষিত মেয়ে, শিক্ষিত মা ভবিষ্যতে। কারণ আমরা পৃথিবীতে যেভাবে বড় হয়েছি, যা শিখেছি, সে চলতে পারা, হাঁটতে পারা, বলতে পারা, কারোর সঙ্গে মেশা, কারোকে কেমন ভাবে সম্মান করব, কোথায় গিয়ে কি কথা বলবো, এগুলো প্রথম ইভেন্ট ক খ গ ঘ কিভাবে বলবো সেগুলো আমরা শিখি আমাদের মায়ের কাছ থেকে। তাহলে সমাজে প্রথম আক্রমণটা কোথায় হলো না, ওই জায়গা যেখান থেকে শুরু। এই যে মানব সমাজের যে সম্মিশ্রণে মানুষের মানব কল্যাণের যে জায়গাগুলো ধীরে ধীরে ভেঙে পড়বে, যেগুলো আমরা চোখের সামনে রোজ দেখতে পাচ্ছি। তাই আপনাদেরকে আহ্বান জানানোর জন্য, অতিরিক্ত বিষয় ভিত্তিক জ্ঞান আমার নেই, কিন্তু যেটুকু শিক্ষা আমার হয়েছে আপনাদের থেকে, সেই শিক্ষা নিয়েই আপনাদেরকে আহ্বান জানাবো যে এই লড়াইটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য নয়। বুকে সাহস ধরুন, সময় সবার আসে। একটা মাথায় রাখতে হবে যে ওই কাছি টানাটানিতে যেমন দড়ি কিছুটা টাইম ধরে রাখতে হয়, যারা জেদে কাছি টানাটানি তারা জানে কিভাবে জিততে হয়। তারা দেখবেন একটা সময় পজ দিয়ে শুধু ধরে রাখে। এখন হয়তো আমাদের সময় এসেছে সেই দড়িটাকে একটু পজ দিয়ে ধরে রাখার, কিন্তু সময় আসবে আমরা যে পথে হাঁটা শুরু করেছি, একটা সময়ে আমরা কিন্তু আবার জোরে ওই দড়িটা টান মারবো, আর সেদিন আমাদের ক্ষমতা প্রদর্শন হবে। জনগণের কত ক্ষমতা আছে সেটা প্রদর্শন হবে। দড়ি ধরে যখন আমরা মারবো টান, সেদিন রাজা হবে খান খান। সেই আত্মবিশ্বাস, সেই বিশ্বাস রেখে আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে, প্রত্যেক মানুষকে বুঝিয়ে শুনে এবং তার কাজ কর্মক্ষেত্রে গিয়ে বুঝিয়ে শুনে আমাদের একত্রিত করে এই আন্দোলনটা আগিয়ে নিয়ে যেতে হবে। এই অঙ্গীকারটা আমাদের বদ্ধ হতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং এই আন্দোলনে একই সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা এগিয়ে যাবো। এই অঙ্গীকারবদ্ধ আমরা সবাই একত্রিত হবো। থ্যাংক ইউ।